ইশরাককে শপথ পড়ানো ইস্যুতে হাইকোর্টের আদেশ কাল। ব্লকেট কর্মসূচিতে কয়েকটি শ্রমিক সংগঠনের সংহতি, কাল থেকে বাসাবাড়ির ময়লা নেয়া বন্ধের হুঁশিয়ারি। আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এখানে কোর্ট রায় দিয়েছে, সেই তারা কোর্টের রায়কে তারা অমান্য করছে। যত কুচক্রী মহলে থাকুক না কেন আমরা পিছু হটবো না। সাম্য হত্যার মূল হত্যাকারীর গ্রেপ্তার দাবিতে ছাত্রদলের শাহবাগ অবরোধ। সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ বিএনপি মহাসচিবের। নির্বাচন কমিশনের উপর আস্থা নেই, ব্রিফিংয়ে এনসিপি। সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে পুনর্গঠন, স্থানীয় নির্বাচনের দাবিতে কাল বিক্ষোভ কর্মসূচি ঘোষণা। রাজধানী যেন আন্দোলনের নগরী, কথায় কথায় কর্মসূচি দেয়ায় জনদুর্ভোগ চরমে। শৃঙ্খলা ফেরাতে প্রশাসনকে কঠোর হওয়ার তাগিদ। নতুন অর্থ বছরে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণার ইঙ্গিত অর্থ উপদেষ্টার। কবে কি হারে দেয়া হবে ঠিক করবে কমিটি। কাশিমপুর কারাগার থেকে জামিনে ছাড়া পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। হত্যা চেষ্টা মামলাকে মিথ্যা বললেন স্বজন ভক্তরা। হত্যা মামলা, আসলে সে হত্যা করতে গেছিল, এখানে ন্যায় বিচার আর এইসব বিষয় নিয়ে আসলে কথাই বলতে চাই। একটা সিনেমার জন্য তো এটা কখনোই কারোর সাথেই হওয়া উচিত না। গুরুত্বপূর্ণ মামলার শুনানি সরাসরি সম্প্রচারে, হাইকোর্টের রুল অনুমতি নিয়ে দেখানো যাবে ট্রাইব্যুনালের কার্যক্রম, জানালো প্রসিকিউশন। গাজায় বর্বরতা চালানোয় ইসরায়েলের সাথে বাণিজ্য আলোচনা স্থগিত করল যুক্তরাজ্য। তেল আবিবের উপর থেকে সমর্থন প্রত্যাহারের হুমকি ট্রাম্পের। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। ষষ্ঠ দিনের মতো নগর ভবনে ব্লকেট কর্মসূচি পালন করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। সকাল থেকে দিনভর চলে বিক্ষোভ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বন্ধ হয়ে যায় কর্পোরেশনের কার্যক্রম। ভোগান্তিতে পড়েন সেবা প্রার্থী ও পথচারীরা। এদিকে দুপুরে ব্লকেট কর্মসূচিতে সংহতি জানায় বিএনপিপন্থী বিভিন্ন শ্রমিক সংগঠন। ঘোষণা দেয়া হয়, ইশরাক হোসেনকে শপথ না পড়ালে আগামীকাল থেকে বন্ধ করে দেয়া হবে বাসাবাড়ির ময়লা নেয়া। সকালে এভাবেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা দক্ষিণের নগর ভবনে জড়ো হন ইশরাক হোসেনের কর্মী সমর্থক ও বিএনপি নেতারা। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে ষষ্ঠ দিনের মতো নগর ভবনের মূল ফটক আটকে দেয় তারা। দিনভর চলে টানা ব্লকেট কর্মসূচি, পাশাপাশি চলে গান বাজনাও। এতে বন্ধ হয়ে যায় সিটি কর্পোরেশনের সকল নাগরিক সেবা। আন্দোলনকারীদের অভিযোগ, আদালতের রায়কেও বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে সরকারের একটি মহল। ইশরাকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই এমন করছে বলেও দাবি তাদের। নগরবাসীর সাথে এক ধরনের প্রতারণা করছে এই সরকার, বিশেষ করে স্থানীয় সরকার বিভাগে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু তালবাহানা করছে, কাল ক্ষেপণ করছে। ক্ষমতায় এসে কি করছে? আওয়ামী লীগ যে স্বৈরাচারী কাজ করেছে তারাও সেই স্বৈরাচারী কাজ করেছে। কারণ যেখানে কোর্ট রায় দিয়েছে, সেই তারা কোর্টের রায়কে তারা অমান্য করছে। তাহলে কি তারা আইনকে মান্য করছে? একটা মহল তাল বাহানা করে তাকে শপথ পড়াচ্ছে না। আমরা তার শপথের দাবিতে এখানে একত্রিত হইতেছি। আমরা সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মচারীও এখানে একত্রতা গ্রহণ করছি ঢাকাবাসীর সাথে। ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। আমাদের প্রাণপ্রিয় খোকা সাহেবের ছেলে উনি, আমরা চাই উনি আসুক এবং নগরকে সুন্দর করে সাজাক। যত কুচক্রী মহলে থাকুক না কেন আমরা পিছু হটবো না। জনতার মেয়র, জনতার ইশরাক হোসেন, তাকে তার যোগ্য স্থানে ফিরিয়ে দাও। আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। দুপুরে ব্লকেট কর্মসূচিতে সংহতি জানায় বিএনপিপন্থী বিভিন্ন শ্রমিক সংগঠন। ঘোষণা দেয়া হয়, ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ালে আগামীকাল থেকে বন্ধ করে দেয়া হবে বাসাবাড়ির ময়লা নেয়া। এদিকে টানা আন্দোলনে গুলিস্তান এলাকা স্থবির হয়ে পড়ে। দেখা দেয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন নগরবাসী। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানি শেষ হয়েছে। আগামীকাল দুপুর 12টায় আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত। এর আগে গত বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে। হাইকোর্টে রিট আবেদনটি করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ। ডাবল ডিভিশনের হাইকোর্ট ডিভিশনের কোনো সিদ্ধান্ত নাই যে এই নির্বাচনী প্রতিনিধি প্রার্থীর বাইরে অন্যকে এসে ইলেকশন ট্রাইব্যুনালের রেজাল্ট চ্যালেঞ্জ করেছে বা রায় চ্যালেঞ্জ করে কোনো নজির তারা স্থাপন করতে পারে নাই, এবং এটা অসৎ উদ্দেশ্যে করা হয়েছে শুধু নির্বাচিত প্রতিনিধিকে যেন নির্বাচক শপথ না করায় সেই জন্য করা হয়েছে। এটা সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতি ও মূল হত্যাকারী গ্রেপ্তারের দাবিতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে প্রায় 2.5 ঘণ্টা বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। দ্রুত সময়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা না হলে দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন তারা। বলেছেন, শেখ হাসিনার পথ অনুসরণ করে সাম্য হত্যার দায় এড়াতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী কয়েকটি সংগঠন সাম্য হত্যায় ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করায় আগামীতে তাদের পাশে থাকবে না বলে জানিয়ে দিয়েছে ছাত্রদল। সহপাঠী বন্ধু সহযোদ্ধার হত্যার বিচারের দাবিতে 2 দিনের মাথায় ফের শাহবাগে ছাত্রদল। তুমুল বৃষ্টি জলাবদ্ধতা উপেক্ষা করে দুপুর 3টা সড়কে অবস্থান নেন তারা। যোগ দেন ঢাকার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা। স্লোগানে দ্রোহের আগুন, কণ্ঠে বায় হত্যার বিচারের দীপ্ত শপথ। টানা সপ্তাহ ধরে নানান কর্মসূচি পালন করে আসছে ছাত্রদল। নেতাকর্মীরা জানান, নিরাপদ ক্যাম্পাস আর সাম্য হত্যার দৃষ্টান্তমূলক বিচারের জন্য লাগাতার এই আন্দোলন চলতেই থাকবে। যত ঝড় তুফান বৃষ্টি হবে, জাতীয়তাবাদী ছাত্রদল যে কোনো পরিস্থিতিতে মাঠে ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে। বিচার না হওয়া পর্যন্ত যত দিন যত বছর যাক না কেন আমরা রাজপথে ততদিনই থাকবো। ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে যোগ দেন নিহত সাম্যের বাবা। সংগঠনের শীর্ষ নেতারা জানান, বিচারের দাবিতে যেসব দল ন্যূনতম দুঃখ প্রকাশও করেনি তাদের পাশে আর থাকবে না ছাত্রদল। সাম্য হত্যার পরে সামান্য সহানুভূতি পোষণ করে না, তাদের প্রতি আমরা কোনো সহানুভূতি পোষণ করবো না। আপনি স্বাভাবিক আচরণ করুন, যদি অস্বাভাবিক আচরণ করেন আবারও বলে দিচ্ছি পুরো বাংলাদেশ আমরা অচল করে দেব। শরৎ উদ্যান সংলগ্ন যে এলাকাতে শাহরিয়ার আলম সাম্য এখানে খুন হয়েছে, সেই হত্যাকাণ্ড যেরকম তারা দায় এড়াতে পারে না। ছাত্রদলের 2.5 ঘণ্টার অবরোধে বন্ধ হয়ে যায় যান চলাচল। বৃষ্টি আর যানজটে নাকাল হয়ে পড়েন সাধারণ মানুষ। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনগণকে নির্বাচন থেকে দূরে রাখতে একটি মহল বিভাজনের রাজনীতি শুরু করেছে। তবে গণতন্ত্র ফেরাতে জুলাইয়ের অভ্যুত্থান বৃথা যেতে দেয়া হবে না। দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কর্মসূচি প্রণয়নে যৌথ সভায় ব্যাংকক থেকে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা জানান তিনি। আসছে 30 মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী। এই উপলক্ষে মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয় দলটির যৌথ সভা। এই মহান নেতাকে ক্ষণজন্মা পুরুষকে দেখেছি। ব্যাংকক থেকে যৌথ সভায় অনলাইনে যুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র ফেরানোর পথচলায় নানা বাধা দেয়া হচ্ছে। জাতীয় নির্বাচন পেছাতে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ করেন তিনি। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সে অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। মির্জা ফখরুল বলেন, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে বিতর্কিত করার ষড়যন্ত্রও চলছে। দেশকে অস্থিতিশীল করতে সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটানো হয়েছে বলে দাবি তার। সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখে আপনার মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি
যে কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যৌথ সভা শেষে জানানো হয় জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে 8 দিনের কর্মসূচি শুরু হবে 25 মে। তবে কর্মসূচি পালনের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দলের হাইকমান্ড। সুস্পষ্টভাবে আমাদের সকল নেতৃবৃন্দ এবং এটার উপরে একবারে স্ট্যান্ডিং যেটা অর্ডার, আমাদের এই কর্মসূচি পালন উপলক্ষে কেউ যদি কোথাও চাঁদাবাজির কোনো খবর পাওয়া যায় তার বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স। 27 ও 28 মে বিএনপির আয়োজনে ঢাকায় হবে তারুণ্যের সমাবেশ। ওই 2 দিন জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর কর্মসূচি থাকছে না। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এবার অবস্থান নিয়েছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। তাদের দাবি, গত ঈদের আগে থেকেই শ্রমিকদের বকেয়া 54 কোটি টাকা আদায়ে আন্দোলন করে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর হয়নি। তাই বাধ্য হয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা। বকেয়া বেতনের দাবিতে গেল 7 দিন ধরে শ্রম ভবনের সামনে অবস্থানের পর দুপুর 2:30টার দিকে যমুনা অভিমুখে শ্রমিকদের এই লং মার্চ, যা পুলিশের বাধার মুখে পড়ে কাকরাইল মোড়ে। যমুনা সংলগ্ন হেয়ার রোডের মুখে বসে পড়েন তারা। এরপর শুরু হয় ঝুম বৃষ্টি। তা উপেক্ষা করেই অবস্থান কর্মসূচি চালিয়ে যান গাজীপুরের টিএনজেড অ্যাপারেলসের 8টি সহ মোট 9টি কারখানার কয়েক হাজার শ্রমিক। যে শ্রমটা দেশে পাও না, মালিকের কাছে পাও না, রাষ্ট্রের দায়বদ্ধতার জায়গা থেকে সেই টাকাটা নেওয়ার জন্য এরা রাস্তায় 70 দিন ধরে আছে। প্রথম ডেট দিছে 30 তারিখ, পরে দিছে 7 তারিখ, 7 তারিখ গেল, এখন 20 তারিখও গেল, আমরা কোনো খবর বার্তা পাই না। শ্রমিকরা অভিযোগ করেন, বেতন পরিশোধ না করেই 4 মাস আগে কারখানা বন্ধ করে বিদেশে পাড়ি দেন মালিক। তারপর থেকেই মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন শ্রমিকরা। আমরা এখন কোথায় যাব, কি করব, কার কাছে যাব? আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা কি শ্রমিক না? আমরা তো আমাদের গ্রামের টাকা চাই, আমরা কি ভিক্ষা করতে আইছি? এবং 4 মাস পর্যন্ত এ ক্যাম্পে ও ক্যাম্পে এ জায়গায় ও জায়গায় বহুত জায়গায় ঘুরছি, এখন পর্যন্ত কোনো ফলাফল আমাকে আসে নাই। সন্ধ্যা 7:30টার দিকে শ্রমিকদের সাথে কথা বলতে আসেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ও শিল্প পুলিশের ডিআইজি। তারা আশ্বাস দেন, কারখানা ও মালিকের বাড়ি বিক্রি করে পরিশোধ করা হবে পাওনা। আজকে আমরা একটা ফ্রুটফুল রেজাল্ট হয়েছে, আমরা অনেক ভালো একটা আলোচনা হয়েছে, আমাদের উপদেষ্টা মহোদয়ের এখানে আলোচনা হয়েছে। 3 মাসের বেতন আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেওয়া হবে। যে মালিক দেশের বাইরে থাকলেও মালিক তার প্রপার্টি বিক্রি করার জন্য পাওয়ার অফ অ্যাটর্নি অলরেডি দিয়ে দিয়েছেন। এই 2টা প্রপার্টি বিক্রির জন্য আমরা চেষ্টা করছি। এই 2টা প্রপার্টি কিন্তু বিক্রি খুব সহসাই হয়ে যাবে। তবে কবে নাগাদ পাওনা পরিশোধ করা হবে তার সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা। আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই, আমার টাকাটা আমি কখন পাবো? আর কোনো তালবাহানা নয়, আর কোনো চেষ্টা নয়। আমরা আমাদের অবস্থান ধরে রেখে ওনাদেরকে তৎপর রাখতে চাই। আমরা জানি আমরা যদি অবস্থান থেকে সরে যাই তাহলে ওনারা তৎপর থাকবেন না। টিএনজেড গ্রুপের 8টি কারখানার 5000-এরও বেশি শ্রমিকের পাওনা 54 কোটি টাকা। এর মধ্যে ঈদুল ফিতরের আগে শ্রমিকদের আন্দোলনের মুখে 3 কোটি টাকা দেওয়ার কথা থাকলেও পরিশোধ করা হয় 2 কোটি 67 লাখ টাকা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরও জেনে নিতে চাই। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। ভাস্কর, পোশাক কর্মীরা তো আশ্বাস প্রত্যাখ্যান করলেন এবং এই আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিলেন। এখনকার পরিস্থিতি কি দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের।
শাওন, মূলত এই মুহূর্তে কোনো উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু নেই কাকরাইল মোড়, এবং কাকরাইল মোড়ের শ্রমিকরা কিন্তু শান্তিপূর্ণভাবে অবস্থান করছে এবং তার বিপরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনগামী যে সড়ক, সেই সড়কেও কিন্তু তারা শান্তিপূর্ণভাবেই মোটামুটি দুই পক্ষ অবস্থান নিয়েছে। আর শ্রমিকদের আন্দোলনের কথা যদি বলি, আজ দিনের হিসেবে কিন্তু নবম দিন, কারণ প্রথম 8 দিন তারা শ্রম ভবনের সামনে কিন্তু তারা তাদের কর্মসূচি চালিয়ে গিয়েছে এবং আজকে নবম দিনে তারা যখন লং মার্চ টু যমুনা মার্চ টু যমুনা যে কর্মসূচি, সেই কর্মসূচি ঘোষণার অংশ হিসেবে এখানে এসে সমবেত হয়েছে। সেখান থেকে কিন্তু তারা বলছে তাদের পরিপূর্ণ দাবি আদায় না হওয়া পর্যন্ত, অথবা দাবি আদায়ের বিপরীতে যতদিন না পর্যন্ত তারা নির্ধারিত এবং সুনির্দিষ্ট কোনো ঘোষণা পাবে ততদিন পর্যন্ত কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে এবং তার প্রেক্ষিতে কিন্তু তারা এখানে অবস্থান গ্রহণ করেছে। আপনি জানেন যে আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির মাঝেও তারা এখানে অবস্থান করছিল এবং সেই কর্মসূচি কিন্তু এখনও চালিয়ে যাচ্ছে। এর মাঝে সন্ধ্যার দিকে প্রতিনিধি দল রয়েছে, প্রতিনিধি দলের সাথে আলোচনা করেছে। সরকারের পক্ষ থেকে যারা আলোচনা করতে এসেছিলেন তারা কিন্তু জানিয়েছেন শ্রমিকদের যে দাবি, সেই ন্যায্য দাবির সাথে কিন্তু তারাও একমত, কিন্তু তাদের যে দাবি দেওয়া অর্থাৎ 1058 জন শ্রমিকের যে পাওনা, সেই পাওনা পরিপূর্ণভাবে পরিশোধের জন্য যে নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময়টি নির্ধারণ করার জন্য কিন্তু কিছুটা সময় প্রয়োজন। সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো আশ্বাস আসেনি। মূলত এই বিষয়ের বিপরীতে কিন্তু শ্রমিকরা কিন্তু এখন অবস্থান করছে এবং তারা বলছেন যে যতদিন না পর্যন্ত অথবা যতক্ষণ না পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোনো ঘোষণা আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের কর্মসূচি চালিয়েই যাবে। ভাস্কর, অনেক ধন্যবাদ আপনাকে। রাজধানীর 3 সড়কে অবস্থান নিয়ে আন্দোলনের কারণে দিনভর তীব্র যানজটে নরক যন্ত্রণা ভোগ করেছে নগরবাসী। এই চিত্র একদিনের নয়, 9 মাস ধরে এভাবেই সড়ক অবরোধ করে চলছে দাবি আদায়ের উৎসব। এতে তীব্র ক্ষোভ রাস্তায় বের হওয়া মানুষের। আন্দোলনকারীদের রাস্তা আটকানোর আগে জনভোগান্তি নিয়ে ভাবতে বলেছেন নগরবাসী। মনিরুল ইসলামের রিপোর্ট। নগর পিতা হিসেবে শপথ নিয়ে নগরবাসীকে সেবা দিতে চান ইশরাক হোসেন, কিন্তু সেই দাবিতে 1 সপ্তাহ ধরে নগরবাসীকে তীব্র ভোগান্তি দিয়ে যাচ্ছেন ইশরাক সমর্থকরা। 4 দিন ধরে নগর ভবনের সামনে রাস্তা আটকে আন্দোলন করছিল তারা, আর 2 দিন ধরে ওই সড়ক সহ গোলাপশাহ মাজার মোড় অবরোধ করেছেন বিএনপি নেতাকর্মীরা। এতে গুলিস্তান ও এর আশপাশের সড়ক হয়ে পড়েছে অবরুদ্ধ। গুরুত্বপূর্ণ কাজে গুলিস্তান মতিঝিলে যাওয়া আসা করা মানুষগুলো পোহান নরক যন্ত্রণা। কি করব বলেন, তারপরেও তো চলতে হবে রোডে ঘাটে, অনেক শাহবাগ পর্যন্ত এইভাবেই আসতেছি। এইভাবেই সাধারণ হাইকোর্টের থেকে এই পর্যন্ত আইছি আধা ঘন্টায়, এখন ফুলবাইরা যেতে যেতে কতক্ষণ লাগে আল্লাহ জানে। গুলিস্তান থেকে প্রতিটা জায়গায় করছি, 4টা ঘন্টা ছিলাম একদম এই স্টিয়ারিং এ বসা। প্রভোগান্তি মানে এত অসুস্থ, এত কষ্টকর, এক বলার বাইরে। এর মধ্যে দুপুর থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এ কারণে প্রতিটি সড়কে বাড়তে থাকে যানজট। এর মাঝে বিকেলে শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রদল, আর কাকরাইল মোড়ে অবস্থান নেয় 9টি গার্মেন্টসের শ্রমিকরা। গুলিস্তান, পল্টন, মৎস্য ভবন, শাহবাগ, নিউ মার্কেট, ফার্মগেট হয়ে যানজট ছাড়িয়ে যায় গাবতলী উত্তরার দিকে। বৃষ্টির মধ্যে একে তো চাকা নড়ে না গাড়ির, অন্যদিকে যানবাহন সংকট। রাস্তাতেই ঘন্টার পর ঘন্টা কেটে যায় নগরবাসীর। দুর্ভোগেই আছি বলা চলে আর কি ধরনের দুর্ভোগ? তো সেটা তো যে রাস্তায় জ্যাম, আজকে আরও বৃষ্টির কারণে একটু তো জ্যাম হবেই, আরও দেখা যাচ্ছে। 10টা থেকে 9টা বাজে বাসাতে রওনা দিচ্ছি, এখানে আসতে আমার লাগে 10 মিনিট, এখানে আমার লাগছে 2 থেকে 3 ঘন্টা। এই গুড়ি বৃষ্টির মধ্যে মানুষের আসা যাওয়া, তার মধ্যে আন্দোলন, সব জায়গায় রাস্তা জ্যাম, মানে আসলে এটা শেষ কোথায় আসলে জানি না আমরা। এই যে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এখনো কোনো বাস আসতেছে না, খুবই কষ্ট। আবার ওদিকে শাহবাগ বন্ধ, হেঁটে যাব বৃষ্টির জন্য, ওটাও তো উপায় নাই। যারা কথায় কথায় রাস্তা আটকে মানুষকে কষ্ট দেন তাদেরকে একটু মানবিক হওয়ার আহ্বান জানান ভুক্তভোগী নগরবাসী। বাংলাদেশে গণতান্ত্রিক দেশ, সেটা হতেই পারে, তবে অবশ্যই নিয়মতান্ত্রিকভাবে যেন এটা আমাদের সরকারকে সহযোগিতা করা হয়। আমরা চাই যে আন্দোলনটা অ্যাটলিস্ট শাহবাগের মোড়ে না করে অন্য জায়গায় করুক, সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার তো কোনো মানে হয় না। সন্ধ্যার দিকে গুলিস্তান ও শাহবাগ মোড়ে অবরোধ তুলে নেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়, কিন্তু যানজটের প্রভাব থেকেই যায়। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী সহ দেশের অন্যান্য জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার প্রয়োজনীয়তার উপর
গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় সামাল দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীগুলোর নেওয়া প্রচেষ্টার প্রশংসাও করেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে সংশ্লিষ্টদের সাথেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান অংশ নেন। এছাড়া বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন পেশ করেন। সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে ইসি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আগামীকাল বেলা 11টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন কমিশনের উপর অনাস্থার কথা জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে স্থানীয় সরকার নির্বাচন জরুরি বলে মনে করে এনসিপি। দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিও জানান তারা। সমসাময়িক ইস্যুতে রাজধানীর রূপায়ণ টাওয়ারের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি। উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা। সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানায় এনসিপি। অনতিবিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি। এই দাবিতে আগামীকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে সকাল 11টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য স্থানীয় সরকার নির্বাচন দেয়া জরুরি। নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে বলেও অভিযোগ করেন দলের আহ্বায়ক। যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে সেটার জন্য অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া উচিত এবং স্থানীয় সরকার নির্বাচন দেওয়া এই নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়। সেই আস্থাটা আমরা রাখতে পারতেছি না, কারণ তারা পক্ষপাতমূলক আচরণ করছে, তারা সংস্কার প্রস্তাবনা আমলে নেয়নি এবং তাদের যে গঠন প্রক্রিয়া সেখানেই ত্রুটি রয়েছে। ফলে আমরা প্রথমে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাচ্ছি। নাহিদ ইসলাম বলেন, কোনো দলকে সন্তুষ্ট করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। তিনি বলেন, দেশের জন্য যা ভালো তাই করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার মাধ্যমে বর্তমান রাজনৈতিক সংকটের সমাধান দেখছে এনসিপি। গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাক, তারিখ ঘোষণা হয়ে সবাইকে আশ্বস্ত করেই তার আগে স্থানীয় সরকার নির্বাচনটি দিক, আমাদের সে বিষয়ে কোনো আপত্তি নেই। কিন্তু এখন যে সারা দেশে নাগরিকরা সেবা পাচ্ছে না এবং এই অবৈধ নির্বাচনগুলোর প্রার্থীরা আদালতে দৌড়াদৌড়ি করছে নিজেদের একটু ক্ষমতার লোভে, একটু পদের লোভে, এগুলো একটা সংকটময় পরিস্থিতি তৈরি করেছে। ফলে এই সংকট থেকে বের হতে হলে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এদিকে ধানমন্ডিতে সমন্বয়কদের পুলিশ হেফাজত থেকে ছাড়িয়ে নেওয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানান নাহিদ ইসলাম। গতকাল ধানমন্ডির বিষয়ে যেটা বলছেন সেটা আমরা শুনতে পেয়েছি, আমরা সে বিষয়ে তদন্ত করছি, খতিয়ে দেখছি। সংবাদ সম্মেলনে ঢাকা উত্তরের প্রশাসক ইস্যুতেও কথা বলেন নাহিদ ইসলাম। আমরা দেখতে পাচ্ছি কিছু দল বা কিছু রাজনৈতিক লোক তারা টেন্ডার পাচ্ছে না বা তারা না ধরনের অবৈধ দাবি দেওয়া করতেছে, সেই সুপারিশ আমলে না নেওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ করতেছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজস্ব ফাঁকি, ঋণ জালিয়াতি, অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান, এমডি আনভির সহ তাদের 9 সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। আগামী 25 ও 26 মে তাদের জিজ্ঞাসাবাদ করতে চায় প্রতিষ্ঠানটি। এদিকে দুদকের তলবের পরও হাজির হয়নি স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা ফারাভি ও মাহমুদ হাসান। দুদক ডিজি বলছেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে তাদের, তলব না মানায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিগত সময়ে সুবিধাভোগী ব্যবসায়ীদের দুর্নীতির খোঁজে টাস্ক ফোর্স গঠন করে দুদক। জোরসোরে শুরু হয় অনুসন্ধান। উঠে আসে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও এমডি সায়েম সোবহান আনবির সহ পরিবারের সদস্যদের রাজস্ব ফাঁকি, ভূমি জবরদখল, ঋণ জালিয়াতি, অর্থ আত্মসাতের তথ্য। এসব অভিযোগের বিষয় জানতে আগামী 25 ও 26 মে তাদের জিজ্ঞাসাবাদ করতে চিঠি দিয়েছে দুদকের তদন্ত টিম। শেখ হাসিনার সাথে 20 কোটি মানুষ আমরা সম্পৃক্ত, আমাদের 40 কোটি হাত আছে। এদিকে তদবির বাণিজ্য ও টেন্ডার বাণিজ্য সহ নানা অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা তুইন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য 20 মে তলব করা হয়েছিল, কিন্তু দুদকের তলবে সাড়া দেননি তারা। এতে তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। তাদের অনুপস্থিতির কারণে আমাদের অনুসন্ধান কাজ থেমে থাকবে না। অনুসন্ধান কাজ দুর্নীতি দমন কমিশন আইন ও বিধিমালা অনুযায়ী চলমান থাকবে। তাহলে তাদের জন্য কি পদ্ধতি অনুসরণ করতে হবে আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তারা সেই বিষয়টি জানেন, নিশ্চয়ই তারা সেই বিষয়ে ব্যবস্থা নেবে। 2 কোটি 63 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক সাইদুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। 2 কোটি 63 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং উক্ত সম্পদ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের দুজনের বিরুদ্ধে। এছাড়া 5 কোটি 72 লাখ টাকার অবৈধ সম্পদ ও 4 কোটি টাকা সম্পদের তথ্য গোপন করার অভিযোগে স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার আলী ও তার স্ত্রী দিলরুবা আলীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার চার্জশিটও দিয়েছে দুদক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জীবন যেন সিনেমার চেয়েও বেশি নাটকীয়। কথাটি পুরোপুরি হয়তো মিলে যাবে ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়ার সাথে। হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারের পর তাকে পাঠানো হয় কাশিমপুর কারাগারে। একদিনের মাথায় আবার জামিন মঞ্জুরের পর মুক্তিও মিলেছে তার। ভক্ত স্বজনরা বলেছেন নুসরাতের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা মিথ্যা। সিনেমায় অভিনয়ের জন্য কোনো শিল্পীকে হয়রানি করা অন্যায় বলেও ক্ষোভ জানান তারা। অবশেষে মুক্তি পেলেন রূপালী পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। বেলা 3:45টার দিকে কাশিমপুর কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। এর আগে সকালেই সিএমএম আদালতে ফারিয়ার জামিন মঞ্জুর করা হয়। এরপর থেকেই কাশিমপুর কারাগারের সামনে স্বজনদের পাশাপাশি ভিড় ছিল ভক্ত অনুরাগীদের। হত্যা মামলা, আসলে সে হত্যা করতে গেছিল। সে একদিন আপনারা কেউ পারবেন একদিন থাকতে, চিন্তা করতে পারবেন একদিন জেল হাজতে থাকবেন? এখানে ন্যায় বিচারে আর এইসব বিষয় নিয়ে আসলে কথাই বলতে চাই। ওই সিনেমাতে কিন্তু আরো অনেক অভিনয় শিল্পীরা অভিনয় করেছে, তো এইটা আসলে কারোর সাথেই হওয়া উচিত না। আজকে ফারিয়ার যে বিষয়টা, এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে একটা সিনেমার জন্য তো এটা কখনোই কারোর সাথেই হওয়া উচিত না। আর অভিনয় শিল্পীদের কাজই হচ্ছে অভিনয় করা। জামিনের কাগজ কাশিমপুর পৌঁছানোর পর বোনকে সাথে নিয়ে গাড়িতে দ্রুত চলে যান এই অভিনেত্রী। তাকে এক নজর দেখতে কারা ফটকে অপেক্ষায় ছিলেন অনেকেই। ক্যামেরায় কথা না বললেও দুঃসময়ে যারা তার পাশে ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান নুসরাত ফারিয়া। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক জানান, পুলিশ রিপোর্ট দাখিল না করা পর্যন্ত জামিন মঞ্জুর করা হয়েছে নুসরাত ফারিয়ার। এর আগে রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটকের পর তাকে সোপর্দ করা হয় ভাটারা থানায়। সোমবার তাকে কারাগারে পাঠায় আদালত। রিপোর্ট আসছে, তো ওই পুলিশ রিপোর্টের প্রতিবেদনের উপরে ভিত্তি করে তারা ওই জামিন শুনানি হয়েছে আর কি। আসামি পক্ষ জামিন দরখাস্ত দিচ্ছেন, তো এখন এটা দিকে সিএম আদালত সাহেব শুনছেন, শুনে উনি ওই রিপোর্টের উপর ভিত্তি করে উনি জামিন মঞ্জুর করছেন। রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া জুলাই আগস্টের একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে নুসরাতকে সিএমএম আদালতে হাজির করা হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সরকার চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। তবে আপদকালীন এই ভাতা কবে কি হারে দেয়া হবে তা এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, এই নিয়ে কাজ করছে কমিটি। দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 14 লাখ। তাদের জন্য 5 বছর পর পর নতুন বেতন কাঠামো ঘোষণার নিয়ম থাকলেও 2015-এর পর তা হয়নি। এতে ক্ষোভ আছে সরকারি চাকরিজীবীদের। জীবনযাত্রার ব্যয়ের সাথে সমন্বয় করে মহার্ঘ ভাতার দাবি করে আসছেন তারা।
গত ডিসেম্বরে মূল বেতনের সর্বনিম্ন 10 থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করে খসড়াও প্রস্তুত করেছিল অর্থ বিভাগ, কিন্তু অর্থনৈতিক সংকট ও সমালোচনার মুখে সেই অবস্থান থেকে পিছিয়ে যায় সরকার। এমন পরিস্থিতিতে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে মহার্ঘ ভাতার বিষয়ে আবারও আশার আলো দেখালেন অর্থ উপদেষ্টা। মহার্ঘ ভাতা আমরা অ্যাক্টিভলি কনসিডার করছি, সেটা কমিটিকে দায়িত্ব দিয়েছে আমি, ওরা ওয়ার্কআউট করলে আমার কাছে দেবে, হওয়ার চান্স মোটামুটি, কিন্তু হয়তো একটু সময় লাগবে। আমি বাজেটের ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো, কত দিতে পারবো। এ সময় ভারতের আমদানি বিধিনিষেধের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে মন্তব্য করতে চাননি অর্থ উপদেষ্টা। ওইটা নিয়ে আলাপ করবো, কমার্স ইস্যুর সাথে আমাদের আলাপ হবে। এর আগে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি, 70,000 মেট্রিক টন ডিএসপি ও ইউরিয়া সার এবং গম আমদানির সিদ্ধান্ত হয়। এছাড়া উপদেষ্টা ও সমপদমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের ব্যবহারে 25টি গাড়ি কেনার জন্য নীতিগত অনুমোদনের সুপারিশও করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। এবার জুলাই আগস্ট গণহত্যায় আদালতের বিচার কাজ সরাসরি দেখতে পারবেন যে কেউ, এমন তথ্যই ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে সুপ্রিম কোর্টে জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিক গুরুত্ব আছে এমন মামলার শুনানি সরাসরি বা রেকর্ড করে সম্প্রচার করার প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। আইনজীবীরা বলছেন এমন উদ্যোগ বাড়াবে বিচারের ক্ষেত্রে স্বচ্ছতা। 1945 থেকে 46-এর কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির হিটলারের নাৎসি বাহিনীর বিচারে গঠিত হয় বিশেষ ট্রাইব্যুনাল। তখন সেই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া টেলিভিশনে সম্প্রচার করা হয়। এছাড়া ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, মিশরের প্রেসিডেন্ট মুরসি সহ আরও অনেক গুরুত্বপূর্ণ মামলার বিচারের দৃশ্য সম্প্রচার করে গণমাধ্যম। এবার জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালে বিচার কাজ সরাসরি দেখানোর উদ্যোগ নিয়েছে ট্রাইব্যুনাল। এরই মধ্যে প্রযুক্তিগত সকল সুবিধা নিশ্চিত করা হয়েছে। প্রসিকিউশন বলছে বিচারের স্বচ্ছতা নিশ্চিত করতে এই উদ্যোগ, তবে এই ক্ষেত্রে লাগবে ট্রাইব্যুনালের অনুমতি। ট্রাইব্যুনালের সেই সেটআপটা, ওখানে ক্যামেরা, সাউন্ড সিস্টেম এবং সকল প্রকার ডিজিটালাইজেশনটা সম্পন্ন হয়েছে। এখন ট্রাইব্যুনাল কোর্টরুমের ভেতরে যে বিচার কার্য হবে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সেটিকে পাবলিকলি ব্রডকাস্ট করা যাবে। এদিকে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক প্রশ্ন সম্পর্কিত মামলার শুনানি সরাসরি সম্প্রচার করার প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিকভাবে তাৎপর্যপূর্ণ মামলাগুলো কেন সরাসরি সম্প্রচার করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবীরা বলছেন বিচার কার্য সম্প্রচার করা হলে তা বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ করবে, নিশ্চিত হবে জবাবদিহিতা। বাংলাদেশের মানুষ জানতে পারছে কোর্টে কি আর্গুমেন্ট হচ্ছে, কেউ তো জানে না। তো জানলে অসুবিধা কোথায়, আর জানাতেই বা আমাদের অসুবিধা কোথায়? এটা হওয়া উচিত। ভারত, পাকিস্তান সহ বিশ্বের অন্তত 21টি দেশে আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচারের মাধ্যমে সর্বসাধারণের দেখার সুযোগ রয়েছে। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। গাজায় নির্বিচার হত্যাযজ্ঞের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে গেল মিত্রদের ব্রিটেন। উপত্যকায় তাণ্ডব চালানোর নিন্দা জানিয়ে তেল আবিবের সাথে মুক্তি বাণিজ্য আলোচনা স্থগিত করেছে লন্ডন। এর পাশাপাশি ব্রিটেনের নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকেও তলব করা হয়। এদিকে গাজায় হামলা বন্ধ না হলে ইসরায়েলের উপর থেকে সমর্থন তুলে নেয়ার হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। নিরস্ত্র ফিলিস্তিনিদের অবস্থান লক্ষ্য করে চলছে ইসরায়েলি ট্যাঙ্ক থেকে নির্বিচার গোলাবর্ষণ। এর পাশাপাশি অব্যাহত আছে বিমান হামলা। অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টস নামের এই অভিযানে নিধনযজ্ঞ চলছে ফিলিস্তিনিদের ওপর। একদিকে নির্বিচার হামলা, অন্যদিকে ত্রাণ প্রবেশে বাধা দেয় ইসরায়েলের উপর খেপেছে মিত্রদেশ ব্রিটেন। বর্বরতার প্রতিবাদ জানিয়ে দেশটির সাথে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। আমরা ইসরায়েলি সরকারের সাথে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছি। পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলের সাথে যে সহযোগিতার বিষয়টি রয়েছে সেটি আমরা পর্যালোচনা করব, কারণ নেতানিয়াহু সরকার যা করছে তাতে পুরো বিষয়টি পর্যালোচনা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এর পাশাপাশি ব্রিটেনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত তিচপি হোটেভলিকে তলব করেছে লন্ডন। এ ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেল আবিব।
এদিকে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গাজায় হামলা বন্ধ না হলে ইসরায়েলের ওপর থেকে সমর্থন তুলে নেওয়ার হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর আগে উপত্যকায় সামরিক অভিযান অবিলম্বে বন্ধ না করলে তেল আবিবকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দেয় ফ্রান্স, কানাডা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।